সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তাদের কথা বলবো বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসবিএফ এর নতুন রিলিজ, যেটা 20 তারিখে, জুন মাসের 20 তারিখে সম্ভবত রিলিজ হতে চলেছে। পক্ষীরাজের ডিম বলে এই সিনেমাটা নিয়ে, এই সিনেমাটার গতকালকে একটা পোস্টার ড্রপ করা হয়, যেটা ব্যাপক, যেখানে অনির্বাণ ভট্টাচার্যকে আমরা আবার একটা নতুন ক্যারেক্টার প্লে করতে দেখতে পাচ্ছি। এবং বারংবার এসবিএফ এর তরফ থেকে এই যে অনির্বাণ ভট্টাচার্যর প্রতি এই যে তাদের যে সাপোর্টটা, বা তারা যে সবসময় ব্যাকিং আপে তাকে সবসময় মানে হেল্প করে, বা বলতে পারো যে তাকে অনেক রকমের সিনেমাতে মাল্টিপল ক্যারেক্টার প্লে করার জন্য তাকে সবসময় তার নাম প্রেফার করে। আজকে দেবদার রঘু ডাকাতেও তার নাম জড়িয়ে আছে, এবং এরকম মাল্টিপল অনেক চরিত্র আছে যেগুলোর সাথে এসবিএফ অ্যাসোসিয়েট আছে। সেই রকম কাজেতে আমরা অনির্বাণকে দেখতে পাই। তো ফাইনালি আর একটা ভালো কাজ তাদের তরফ থেকে ডেলিভার হচ্ছে। কাজটা কেমন হবে সেটা তো যতক্ষণ না আমরা দেখবো তার আগে বলা মুশকিল, বাট এসবিএফ এর তরফ থেকে একটা দারুণ কাজ আসতে চলেছে ফাইনালি, পক্ষীরাজের ডিম, যেখানে অনির্বাণকে আমরা একটা দারুণ অন্য একটা চরিত্রে আমরা দেখতে পাবো। এবং এর সাথে সাথে আরেকটা কাজ আছে যেটা শুভশ্রী এবং আবিরের সাথেও আসবে, সেই কাজটাও কিন্তু দুর্দান্ত হতে চলেছে। এই বছরই আসতে চলেছে কাজটা। এর পরবর্তী আপডেটটা হচ্ছে জকের ধন, সোনার কেল্লায় জকের ধন বলে আহ, কাজটার গতকালকে ট্রেলার আসে, যেখানে আমরা কোয়েল মল্লিক, পরমব্রত এবং গৌরবকে দেখতে পাচ্ছি। তো কেমন লাগলো কাজটা? তো এই কাজটার প্রপার একটা, বলতে পারো একটা সেট আপ অডিয়েন্স আছে, একটা ন্যারেশন আছে, ন্যারেটিভ অডিয়েন্স আছে এই কাজটার জন্য সব সময়। এবং কোয়েলকে এই রকম অ্যাডভেঞ্চারাস কাজে দেখতে অনেকে খুব পছন্দ করে। এবং কোয়েল মল্লিক এমন একজন অভিনেত্রী যে বলতে পারি যে তার পিক টাইম, বা একজন ফিমেল সুপারস্টার একজন অভিনেত্রী। তো সে চাইলে অনেক এরকম কমার্শিয়াল সিনেমার সাথে অ্যাসোসিয়েট হতে পারে, বা হতে পারতো হয়তো, বাট সে চুজ করছে যে তাকে সে অ্যাকচুয়ালি কি কাজ করতে চায়। যেখানে দেখবে যে ফিমেলদেরকে একটুখানি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে ক্যারেক্টার হিসাবে, সেই জায়গায় কিন্তু তাকে বেশিরভাগ চরিত্র করতে আমরা এখন লাস্ট কিছু কাজে দেখতে পাচ্ছি। তো এই কাজটাও দুর্দান্ত। কাজটা ভিজুয়ালি খুব ভালো, লুক অ্যান্ড ফিল যেরকম ওই যে সেট আপ দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে, লুক অ্যান্ড ফিল, সেই লুক অ্যান্ড ফিল সেট আপ তার প্রিভিয়াস পার্টগুলোর মতনই অনেকটা রাখার প্রচেষ্টা করা হচ্ছে, যেটা দেখতে খুব ভালো লাগছে। ল্যাভিশ স্কেল, এবং সুরিন্দর ফিল্মসের মানে খাদান আসার পর থেকে সুরিন্দর ফিল্মসের তরফ থেকে না ভালো ভালো জিনিস ডেলিভার হওয়া শুরু হয়েছে। মানে তারা স্কেলটা বুঝে গেছে যে কিভাবে একটা প্রজেক্ট বানাতে গেলে যে স্কেল আপ করতে হয়, সেই জিনিসটা বুঝে গেছে। এবং অবশ্যই তিনটে ক্যারেক্টার, তারা তিনজনেই খুব ভালো পারফর্মার, এবং আশা করবো যে কাজটা খুব ভালো একটা হবে। এবং এর সাথে সাথে রজতাভ দত্ত এবং ভালো ভালো অভিনেতাও আছে কাজটায়। তো আমি বিশালভাবে এক্সাইটেড আছি কাজটা নিয়ে। বেসিক্যালি অ্যাডভেঞ্চারাস জার্নি, যেরকম কাইন্ড অফ ফেলুদা ব্যোমকেশের মধ্যেও একটা ওই গোয়েন্দা ভাব, সেই জিনিসটাকেও অ্যাড অন করা থাকবে। তো একটা দেখতে মজা আসবে। গতকালকে একেন দেখার সময় আমার সেই মজাটা এসেছিল যে একেন বাবুর কোনো কাজ সেরকম ভাবে ইমপ্রেসিভ হয়নি, বাট গতকালকে যে কাজটা দেখতে গেছিলাম বেশ ভালো লেগেছিল, বেনারসে বিভীষিকা। আশা করবো যে এখানে সোনার কেল্লা এই কাজটাও দুর্দান্ত একটা কাজ কিছু ডেলিভার করবে। এর পরবর্তী কিছু আপডেট নিয়ে কথা বলবো। তো শাহরুখ খানের আপকামিং প্রজেক্ট কিং বলে এই সিনেমাটাতে আরেকজনের নাম শোনা যাচ্ছে, যার নাম হচ্ছে রানী মুখার্জি। হ্যাঁ, রানী মুখার্জিকে শাহরুখ খানের কিং সিনেমাতে দেখা যেতে পারে। এটাই কিন্তু লেটেস্ট আপডেট। শাহরুখ খানের কিং সিনেমার জন্য অলরেডি যেরকম নাম উঠে আসছে, সে অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, তারপরে এস জে সূর্যারও নাম উঠে এসেছিল। তারপর ওরকম মাল্টিপল ক্যারেক্টার, আরশাদ ওয়ারসি, তো সুহানা খান, তো দীপিকা পাদুকোন, তো অনেক এরকম বড় বড় অভিনেতা অভিনেত্রীরা এই কাজটার মধ্যে আছে। এবং তারপরেও আবার লাস্ট দুদিনে দুটো আপডেট উঠে এলো। দুদিন আগে জ্যাকি শ্রফের নাম এলো, তার আগে অনিল কাপুরের নাম এসেছিল, আবার এখন ফাইনালি রানী মুখার্জির নাম উঠে আসছে শাহরুখের কিং সিনেমার জন্য। এর পরবর্তী আপডেটটা হচ্ছে হেরাফেরি 3 নিয়ে। এটা খুবই একটা দুঃখজনক একটা আপডেট। সেটা হচ্ছে যে টেকনিক্যাল ডিফারেন্সের জন্য হেরাফেরি 3-তে পরেশ রাওয়াল থাকবে না। আগামী বছর ধরে, আগামী বছর দিয়ে এই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা। এই সিনেমার স্ক্রিপ্টিং লেভেলে সমস্ত কিছু লেখালেখি হয়ে গেছে। সিনেমার টিজার পর্যন্ত এই মাসে আসার খুব সম্ভাবনা ছিল, সেটা সুনীল শেট্টি আপডেট দিয়েছিল। পরেশ রাওয়াল যে নিজে আপডেট দেয় এই বিষয়গুলো নিয়ে, যে আগামী বছর ধরে আমরা শুটিং শুরু করছি ওই করছি এই সমস্ত কিছু। এখন শোনা যাচ্ছে যে ক্রিয়েটিভ ডিফারেন্সের কারণে পরেশ রাওয়াল এই সিনেমার মধ্যে থাকবে না।
পরেশ রাওয়াল ছাড়া হেরাফেরি হবেই না, এটা কখনো সম্ভবই নয়, এবং তাকে ছাড়া হেরাফেরি ইমাজিন করা সম্ভবই না। কারণ আমরা অক্ষয় কুমারকে মাল্টিপল এরকম চরিত্রে, মানে মাল্টিপল চরিত্র এরকম না দেখলেও তার এখনো সিনেমা দেখতে পাই, সুনীল শেট্টিও দেখতে পাই, বাট এই তিনজনকে আমরা একসাথে দেখতে চাই। মানে এই তিনজনের মধ্যে যদি একটা ক্যারেক্টারও যদি এদিক ওদিক হয়ে যায়, তাহলে সেটাকে অডিয়েন্সের জন্য মেনে নেওয়া খুবই একটা চাপের ব্যাপার হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম ব্যাপার। সেকেন্ড, তোমরা যদি কোনো পডকাস্ট ফলো করে থাকো, সেখানে তোমরা দেখবে পরেশ রাওয়াল রিসেন্ট টাইমে লাল্লান টপে এসেছিল, এবং সেখানে তাকে নিয়ে একটা সে একটা মানে একটা ইনসিডেন্ট শেয়ার করেছিল, যে সে মুন্না ভাইয়েতে যে বোমান ইরানির যে ক্যারেক্টারটা, সেটা প্লে করার কথা ছিল তার, এবং সেই ক্যারেক্টারটার জন্য বিধু বিনোদ চোপড়া তাকে জিজ্ঞাসা করে যে কত টাকা চার্জ করবে। সে বলে যে আমি 15 কারোর, সে মানে কিছু বলে না তো, মানে সে জাস্ট 15 কারোর ভেবে রাখে, এবং সে বিধু বিনোদ চোপড়া নিজে থেকেই বলে যে তোকে তো 15 কোটি বেশি 1 টাকাও দেবো না। তো তখন বিধু বিনোদ চোপড়াকে মানে পরেশ রাওয়াল বলে যে আমি নেবো তো 51ই নেবো না, তার কমে 1 টাকা নেবো না। তো একটা আর্টিস্টের জন্য সেটা অনেক সময় না ইগোর ব্যাপার চলে আসে। তুমি যদি সম্মান ভাবে তার সাথে কথাবার্তা বলে করো, তো সেটা সে মানে ফ্রিতে কাজ করে দেবে, এরকম একটা ব্যাপার। তো আমার মনে হয় যে ক্রিয়েটিভ ডিফারেন্স কিছু নয়, ওই ফিজ নিয়ে কিছু গন্ডগোল হবে, যেটা আমার মনে হচ্ছে। যেটা আমার মনে হয় যে আবার তাদের মিটিং করে সমস্ত কিছু শর্ট আউট করতে হবে, কারণ অক্ষয় কুমার একবার এই সিনেমা থেকে বেরিয়ে গেছিল, তখন এই সিনেমাতে কার্তিক আরিয়ানের ব্যাপার এসেছিল, বাট পরেশ রাওয়ালের ক্যারেক্টারের কোনো রিপ্লেসমেন্ট হতে পারে না। তো পরেশ রাওয়ালকে তো চাই এই সিনেমাটায়। এর পরবর্তী আপডেটটা হচ্ছে ওয়ার পার্ট 2 কে নিয়ে। তো ঋত্বিক রোশন গতকালকে একটা টুইট করে, এবং টুইটারে আমরা জানতে পারি সে এনটিআর কে লেখে যে 20 তারিখে একটা বিশাল বড় সারপ্রাইজ ড্রপ হতে চলেছে অডিয়েন্সের জন্য। তো হ্যাঁ, 20 তারিখে জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশন অভিনীত ছবি ওয়ার পার্ট 2 এর কিন্তু টিজার আসতে চলেছে। আমি প্রচন্ড এক্সাইটেড এই কাজটা নিয়ে, এবং এর সাথে সাথে তোমাদেরকে স্পাই ইউনিভার্স রিলেটেড আর একটা বড় আপডেট দিয়ে দিই, যে তোমরা স্পাই ইউনিভার্স যদি ফলো করে থাকো, তোমরা দেখেছো যে সেখানে ইন্ডিয়া পাকিস্তান নিয়ে প্রচন্ড পরিমাণে সেই গল্পগুলোকে দেখানো হতো, এবং সেখানে জয়ার ক্যারেক্টারটা বা দীপিকার ক্যারেক্টারটা, সেগুলো প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু পাকিস্তান থেকে বিলং করতো। বাট এখন মেকার্সরা এই জিনিসটা নিয়ে জানিয়েছে যে যে সমস্ত পাকিস্তানি ক্যারেক্টার্স গুলো দেখানো হয়েছিল, তাদেরকে অ্যাকচুয়ালি ভিলেন হিসাবে প্লে করানো হবে, এবং তাদের স্ক্রিন টাইমও অনেক কম করে দেওয়া হবে, এবং মূলত তাদেরকে টেররিস্ট বা এরকম সামথিং ভাবে কিন্তু দেখানো যাবে আপকামিং পার্ট গুলোতে, এবং তাদের স্ক্রিন টাইম অনেক বেশি কমে যাবে, এবং সিনেমাটা ধীরে ধীরে ইন্ডিয়া পাকিস্তান এই পুরোপুরি এই সিনারিও থেকেই চেঞ্জ করে একটা অন্য সিনারিওর ওপর বেস্ড করে এই সিনেমাটা স্টার্টিং হবে। দেখার যে সেটা তারা কতটা কি করতে পারে। তো এর পরবর্তী আপডেটটা এবং অন্তিম যে আপডেটটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে রামায়ণকে কেন্দ্র করে তো ইয়াসের রামায়ণ আসছে। ইয়াস, রণবীর কাপুর, সাই পল্লবী অভিনীত ছবি রামায়ণ, যেটা নীতিশ তিওয়ারি বানাচ্ছে। এই সিনেমাটাতে আর একজন বড় অভিনেত্রীর নাম শোনা যাচ্ছে, যাকে ইয়াসের অপোজিটে আমরা দেখতে পাবো। ইয়াস অ্যাজ এ রাবণ এই সিনেমাতে প্লে করছে, এবং রাবণের ওয়াইফ ছিল মন্দোদরি। মন্দোদরি হিসাবে আমরা এখানে দেখতে পাবো হচ্ছে কাজল আগরওয়ালকে। কাজল আগরওয়াল একজন ভালো অভিনেত্রী, তো ইয়াসের অপোজিটে তাকে এইরকম একটা চরিত্রে দেওয়া হচ্ছে, দেখার যে সে কিরকম ভাবে কাজটা প্লে করে। তবে তোমাদের কি বক্তব্য এই আপডেট গুলো নিয়ে, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।